নিউজ 18 বাংলা আপনার সঙ্গে আমি প্রতিশঙ্কর। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, মারাদোনার ঘড়ি উদ্ধার হলো অসমে। দুবাই থেকে চুরি যায় মারাদোনার হাত ঘড়ি। মারাদোনার চুরি যাওয়া 14টির মধ্যে একটি ঘড়ি উদ্ধার হয়েছে অসমে, যার দাম প্রায় 20 লাখ টাকা, এমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। মারাদোনার হাত ঘড়ি দুবাই থেকে খোয়া গিয়েছিল মারাদোনার হাত ঘড়ি, এবং তারই সেই একটি ঘড়ি উদ্ধার হয়েছে অসমের শিবসাগরে। ঘড়ি চুরিতে ধৃত ওয়াজিদ হোসেন। ওয়াজিদ হোসেন কি করে এই ঘড়ি তার কাছে এলো, সে চুরির সঙ্গে কিভাবে যুক্ত, এই প্রশ্ন উঠে আসছে। ঘড়ি চুরিতে ধৃত ওয়াজিদ হোসেন অসমের শিবসাগরে, সেখানে মারাদোনার চুরি যাওয়া ঘড়ি উদ্ধার হয়েছে। দুবাই থেকে খোয়া গিয়েছিল এই ঘড়ি, এবং সেই ঘড়ি অসমের শিবসাগরে এসে উদ্ধার হয়েছে। প্রদীপ গগৈ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ, ওয়াজিদ হোসেন যাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়, সে এই ঘটনার সঙ্গে কিভাবে যুক্ত, এখনো পর্যন্ত পুলিশ কি জানাচ্ছে? शिक्षागढ़ पुलिस ने गिरफ्तार किया है। वो माराडोना का घड़ी चोरी करके शिक्षागढ़ में आसाम में ले आने वाला वो वाजिद हुसैन को, वो घड़ी वाजिद हुसैन दुबई में काम किया था कुछ साल से। दुबई में वहाँ पर माराडोना घर में सफाई का काम कर रहा था, लेकिन वो घड़ी चोरी करके अगस्त महीने में, वो लास्ट अगस्त में यहाँ पर चोरी करके ले आया था। और दुबई पुलिस ने ये इन्फॉर्म आसाम पुलिस को दिया था कि एक घड़ी चोरी हुआ ऐसा इन्फॉर्मेशन दिया था। और ये जो लड़का वहाँ पर वाजिद हुसैन, ये जो चोर है, ये चोर के बारे में इंफॉर्मेशन दिया था। और आसाम पुलिस ने ये इंक्वायरी किया, और शिक्षागढ़ डिस्ट्रिक्ट का जो एसपी राकेश रोशन है, वहाँ के नेतृत्व में एक अभियान चलाया। और शिक्षागढ़ जिले के आसाम के शिक्षागढ़ जिले के मोयाम से वाजिद हुसैन को आज सुबह 4 बजे उसको अटक किया था। और घड़ी भी, जो माराडोना का घड़ी है, वो घड़ी भी वहाँ उस फोर के पास मिला। ধন্যবাদ প্রদীপ। আমরা প্রদীপ গগৈর সঙ্গে কথা বললাম। মারাদোনার বাড়িতে একসময় কাজ করতো এই ধৃত, এমনটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফে তথ্য পাওয়া যাচ্ছে। এবং দুবাই থেকে খোয়া যাওয়া মারাদোনার ঘড়ি উদ্ধার হলো অসমের শিবসাগরে। পুলিশ সুপার কি বলেছেন শুনুন। On receipt of the information last night on 10/12/2021, a search operation was launched by Shivsagar police at various places and recovered the wristwatch of the legend and also apprehended the accused Wajid Hussain. Investigation is under progress and interrogation of the accused is on. ফের ওমিক্রন উদ্বেগ কলকাতায়। করোনা আক্রান্ত এক ব্যক্তিকে নিয়ে ওমিক্রন উদ্বেগ। করোনা আক্রান্তকে পেট্রাপোল থেকে পাঠানো হলো বেলেঘাটা আইডিতে। বাংলাদেশ থেকে ফিরেছেন করোনা আক্রান্ত, এবং তার মধ্যে ওমিক্রনের কোনো সংক্রমণ রয়েছে কিনা সেই বিষয়টির জন্যই তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। ফের ওমিক্রন উদ্বেগ কলকাতায়। বাংলাদেশ থেকে ফিরেছিলেন কোভিড পজিটিভ এক ব্যক্তি। ফের ওমিক্রন উদ্বেগ। করোনা আক্রান্তকে পেট্রাপোল থেকে পাঠানো হলো আইডিতে। তার নমুনা সংগ্রহের পর জানা যাবে সে আদৌ ওমিক্রন আক্রান্ত কিনা। বাংলাদেশ থেকে ফিরেছেন ওই ব্যক্তি। জিনোম সিকোয়েন্সের জন্য লালারসের নমুনা পাঠানো হয়েছে। আইডি হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত এক ব্যক্তি, তিনি আদৌ ওমিক্রন আক্রান্ত কিনা সেই বিষয়টির জন্য তার নমুনা পাঠানো হয়েছে, লালারসের নমুনা পাঠানো হয়েছে। অভিজিৎ চন্দ্র প্রতিনিধি রয়েছেন। অভিজিৎ, বাংলাদেশ থেকে ফিরছিলেন করোনা পজিটিভ, তার নমুনা ইতিমধ্যেই পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত ঠিক কি কি তথ্য পাচ্ছ অভিজিৎ? একদমই সড়ক পথে এই বৃদ্ধ সড়ক পথে এসেছিল, অর্থাৎ পেট্রাপোল সীমান্ত থেকে যখন পার হওয়ার সময় আমাদের এখানে আমাদের দেশে প্রবেশ করার সময় সেখানে র্যাপিড টেস্ট করা হয়। র্যাপিড টেস্টে দেখা যায় পজিটিভ, এবং তারপরেই এই বৃদ্ধের লালারসের নমুনা সাগর চত্বর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, এবং সেখানে আরটিপিসিআর টেস্টের পর
দেখা যায় যে পজিটিভ হয়েছে এবং সেই অনুযায়ী তাকে সঙ্গে সঙ্গে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয় এবং বেলেঘাটা আইডি হাসপাতালে ওমিক্রন আক্রান্ত বা ওমিক্রন সন্দেহে যে চিকিৎসা যাদেরকে একটা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে সেখানে এই বৃদ্ধকে রাখা হয়েছে। বারাসাতের বাসিন্দা ৭৬ বছর বয়সী এই বৃদ্ধের সেইভাবে কোনো উপসর্গ নেই, খুব সামান্য জ্বর সর্দি কাশি রয়েছে এবং সেই অবস্থাতে তাকে চিকিৎসাধীন রাখা হয়েছে এবং তার লালারসের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য কল্যাণী ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সে পাঠানো হয়েছে। সম্ভবত ৩ থেকে ৪ দিন এই রিপোর্ট পেতে লাগবে, তবে সেই কদিন তাকে কড়া পর্যবেক্ষণে রাখা হচ্ছে। তবে চিকিৎসকরা এটা জানিয়েছেন বা স্বাস্থ্য কর্তারা যেটা জানিয়েছেন যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই বৃদ্ধ অথবা গতকাল যে তরুণী আলিপুরের বাড়ি থেকে তরুণী, তারা দুজনেই এখন অনেকটা ভালো আছেন, সেইভাবে তাদের কোনো উপসর্গ নেই। ফলে আতঙ্কিত না হয়ে মানুষ যেন সতর্ক এবং সচেতন থাকে। ধন্যবাদ অভিজিৎ। বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা কি বলছেন, কতটা উদ্বেগের ওমিক্রন হতে পারে শুনুন। যেটা WHO থেকে জানানো হয়েছে যে ওমিক্রনের সংক্রমণ ঘটানোর ক্ষমতা ডবলিং টাইম 3 দিন, অর্থাৎ 3 দিনের মধ্যে 2 হবে, 6 দিনের মধ্যে 4 হবে, এইরকম ফাস্ট রেটে এটা বাড়বে। অর্থাৎ এটা একটা অতি সংক্রামক মিউটেন্ট। আমাদের কনসার্নটা মিউটেন্ট এবং সংক্রমণ একদিকে, কিন্তু তার চেয়ে বেশি কনসার্ন হচ্ছে এতে মৃত্যু ঘটনার ক্ষমতা কতটা এবং প্রেজেন্ট ভ্যাকসিন কতটা প্রোটেকশন দেবে। সেই অ্যাঙ্গেলের দিক থেকে থাকালে সেটা আমরা নিশ্চিত নই, কিন্তু এটা যে অতি সংক্রামক একটা মিউটেন্ট এইটার ব্যাপারে কিন্তু WHO সম্পূর্ণ নিশ্চিত। এখন আমাদের একটাই কাজ, টেস্টের সংখ্যা বাড়ানো, টেস্ট করে যাওয়া। এবার টেস্ট করে যে পজিটিভ হবে তার জেনেটিক সিকোয়েন্স করে ওমাইক্রন আছে কিনা দেখতে হবে। ওমাইক্রন ডেল্টার তুলনায় কম ক্ষতিকারক। এই ওমাইক্রনে হসপিটালাইজেশন বা মৃত্যুর ঘটনা তুলনামূলকভাবে অনেক কম। প্র্যাকটিক্যালি সকল আক্রান্ত মানুষই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। যে 12টা ভ্যাকসিন সারা পৃথিবীতে ব্যবহার করা হয়েছে, 12টা ভ্যাকসিনই সমান কার্যকরী ওমাইক্রনের বিরুদ্ধেও। সেই কারণে আমাদের কিন্তু এখন টার্গেট হওয়া উচিত যত মানুষকে পাওয়া যাবে ভ্যাকসিনের ডোজ দিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোকে সুনিশ্চিত করা। উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডের পর এবার ত্রিপুরার সরকারি বিজ্ঞাপনে শিয়ালদার ছবি। বিপ্লব সরকারের বিজ্ঞাপনে শিয়ালদা উড়ালপুল। এর আগে আমরা দেখেছি যোগী সরকারের বিজ্ঞাপনে মা উড়ালপুলের ছবি ব্যবহার হয়েছিল। উত্তরাখণ্ডের সরকারি বিজ্ঞাপনে অন্ডাল বিমানবন্দরের ছবি ব্যবহার হয়েছিল। এবার ত্রিপুরার একটি সরকারি বিজ্ঞাপনে শিয়ালদা উড়ালপুলের ছবি ব্যবহার হয়েছে। উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডের পর এবার ত্রিপুরার সরকারি বিজ্ঞাপনে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ছবি অর্থাৎ শিয়ালদা উড়ালপুলের ছবি ব্যবহার হয়েছে ত্রিপুরার একটি সরকারি বিজ্ঞাপনে। এর আগে উত্তরপ্রদেশের সরকারি বিজ্ঞাপনে মা উড়ালপুলের ছবি ব্যবহার করা হয়েছিল। তারপর উত্তরাখণ্ডের সময় অন্ডাল বিমানবন্দরের ছবি ব্যবহার করা হয়েছিল। ফিরাদ হাকিম তিনি কি বলেছেন শোনাবো। ডবল ইঞ্জিন সরকার নতুন কিছু দিতে মানুষকে ব্যর্থ, তাই তাদের যে যে জায়গায় ডবল ইঞ্জিন আছে তারা কপি করতে মাস্টার। তাই কখনো আমাদের মা ফ্লাইওভার, কখনো কলকাতার অন্য অন্য জিনিসগুলোকে নিয়ে গিয়ে তাদের বলে প্রচার করছে। সত্যি তো বাংলায় দেখার মতন অনেক জিনিস আছে, কিন্তু অন্তত সত্যি কথা বিজেপিরা বলুক যে বাংলায় করেছে, সেইটা এখন কপি করছি, অনুসরণ করতে পারলে ধন্য হব। বিজেপির নিজস্ব কিছু নেই, তাই বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলার উন্নয়নের ছবি ব্যবহার করছে। কটাক্ষ কুণাল ঘোষের। আমাদের মা উড়ালপুল দেখিয়ে দিল উত্তরপ্রদেশ, আমাদের অন্ডাল এয়ারপোর্ট দেখিয়ে দিল উত্তরাখণ্ড, আমাদের নিজস্ব যে শিয়ালদা উড়ালপুলের রাস্তা সেটা ত্রিপুরা। শুধু এখানে শেষ নয়, এরপরে এখানে দুয়ারে সরকার, সেটা গোয়া বলছে আবার নতুন করে নকল করলো। এখানে হচ্ছে দিদিকে বলো, ত্রিপুরার মুখ্যমন্ত্রী সেটা নকল করতে গেলেন দাদাকে বলো। অর্থাৎ বিজেপি নিজস্ব কিছু নেই। কুণাল ঘোষ কটাক্ষ করছেন তিনি, বিজেপির নিজস্ব কিছু নেই। ত্রিপুরার সরকারি বিজ্ঞাপনে শিয়ালদা উড়ালপুলের ছবি ব্যবহার নিয়ে ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক তিনি কি জানিয়েছেন শোনাবো। এই ধরনের ঘটনা আমরা নতুন কিছু নয়, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সমান তালে করে যাচ্ছে। এইসব করে জুমলাবাজি করে মানুষকে মিথ্যা কথা বলে স্বপ্ন দেখিয়ে এই সরকারগুলো চলছে। আসলে হচ্ছে এখানকার উন্নয়নের চিত্র তুলে ধরার মতো ওদের হাতে কিছু নেই।
এই ঘটনা বিজেপির তরফে প্রতিক্রিয়া পেয়েছি। এ রাজ্যের বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন শোনাবো। পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন বিজেপি মিথ্যাচার করছে, শুনুন। বাংলার প্রতি প্রত্যেকের একটা আকর্ষণ আছে, ভালোবাসা আছে। ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথা, ছোট ছোট প্রেম, ছোট ছোট চেয়ে দেখা, সমস্ত পশ্চিমবঙ্গের সঙ্গে আছে। বাঙালিদের মানুষ ভালোবাসেন। আর পশ্চিমবঙ্গে তো কাজকর্ম নেই, সবাই বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছেন। কোথায় কোন অ্যাডভার্টাইজিং এজেন্সি ভালোবেসে নিজের শহরের ছবি দিয়ে দিচ্ছে। তবে সেই সরকারগুলোকে সতর্ক থাকা প্রয়োজন আছে। উন্নয়নের ছবি বলে তৃণমূল যে কথাটা বলছে, তৃণমূল নীল সাদা রং করেছে। উন্নয়নের যে কটা ছবি ভুলবশত কোনো সরকার বার করেছে, সেটা কোনো সময়ই তৃণমূল সরকারের অধীনে বাস্তবায়িত হয়নি। এগুলোকে বলে চৌর্যবৃত্তি করা। এখন চৌর্যবৃত্তি করা বিজেপির স্বভাব, তো আমরা আর কি করতে পারি? এটাই তো বিজেপি। নরেন্দ্র মোদী নিজেকে মডেল করে রাখে ভারতবর্ষের। 6 লক্ষ কোটি টাকার সম্পত্তি বিক্রি করছে একদিকে, আবার বলছে দেশকে উন্নতি করছি। কংগ্রেস কিছু করেনি 70 সালে, কিন্তু কংগ্রেসের আমলে যে সমস্ত সম্পদ আমরা তৈরি করেছিলাম সেগুলোর মধ্যে একটা অংশকে বিক্রি করছে 6 লক্ষ কোটি টাকা দিয়ে, আবার বলবে কংগ্রেস কিছু করেনি। এ মিথ্যাচারের দল, এটা বিজেপি মানে মিথ্যাচারের দল। গোয়ায় গৃহলক্ষ্মী প্রকল্প তৃণমূলের। লক্ষ্মীর ভান্ডারের মতোই এবার গোয়ায় গৃহলক্ষ্মী স্কিম। ক্ষমতা এলে গৃহলক্ষ্মী প্রকল্প চালু করা হবে গোয়ায়। গৃহলক্ষ্মী স্কিমে কি থাকবে? মাসিক 5,000 টাকা করে পাবেন মহিলারা। 51% মহিলা ভোট রয়েছে গোয়াতে এবং মহিলা ভোটার, তাদেরকে টার্গেট তৃণমূলের। মাসিক 5,000 টাকা করে পাবেন গোয়াতে ক্ষমতা এলে। মাসিক 5,000 টাকায় গৃহলক্ষ্মী প্রকল্প দেবেন তৃণমূল কংগ্রেস, এমনটা কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে ঘোষণা করা হচ্ছে। I would like to announce today a pioneering and I would say a very transformative scheme for the people of Goa, a scheme that we have already started with great success in the state of West Bengal. The scheme is called the Griha Lakshmi scheme. Each of the 3.5 lakh households, the female head of household will get a cash benefit transfer of 5,000 rupees a month into her bank account. And this is something that will be executed as and when we come into power, depending on the goodwill of the people of Goa. মহামৈত্র তিনি ঘোষণা করলেন গোয়াতে গৃহলক্ষ্মী প্রকল্প চালু হবে। এই গৃহলক্ষ্মী প্রকল্প এবং তৃণমূলের প্রতিশ্রুতিকে কটাক্ষ করছেন শ্রমিক ভট্টাচার্য। গোয়ার মানুষকে তিনি বলেছেন তো গোয়ার ওখানে শোনা ভালো নয় কি? ঘটনাটা গোয়ায় হচ্ছে, আর বক্স লাগানো আছে, মাইকের চোঙা লাগানো আছে পশ্চিমবঙ্গের দিকে। তো সুতরাং গোয়ার মানুষও সেটা জানেন। গোয়ায় যাদের হাত ধরতেন বলেছিলেন, তারা তাদের গোয়ায় ভালো করে সুন্দর করে বেরিয়ে টাটা করে দিয়েছেন যে গোয়ায় তাদের প্রয়োজন নেই। আবার এখন পলিটিক্যাল ট্যুরিজমের অঙ্গ হিসেবে কিছু একটা বলছেন। রাজনীতিতে সংগঠন এত সহজে কোনো রাজ্য দখল করা যায় না, কোনো রাজ্য প্রাসঙ্গিক হওয়া যায় না। আপনার যদি মনে হয় যে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার করে বিপুল জয় পেয়েছেন, তাহলে কিছুদিনের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার কোথায় গিয়ে পৌঁছয় সেটাও দেখবেন। দেশের মানুষ রাজনীতি সচেতন, মানুষকে এতটা বোকা ভাববার কোনো কারণ নেই। সরকারি সিকিউরিটি এজেন্সিতে যোগ দেন। কলকাতা এবং আশেপাশে বিভিন্ন জায়গায় এই নিরাপত্তা কর্মীরা কাজ করেন বলে গোয়েন্দাদের অনুমান। সল্টলেকের এইরকমই একটি বেসরকারি নিরাপত্তা সংস্থায় হানাও দেন সিআইডির আধিকারিকরা। সেখান থেকেও জাল লাইসেন্সে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে 2 জন নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে সিআইডি। সিআইডির দাবি ডিএম ও এসপিদের সই জাল করত সফিক মোল্লা এবং প্রয়োজনীয় সরকারি সিল জাল করে তৈরি করত নকল লাইসেন্স। দীর্ঘদিন ধরে এইভাবেই ভুয়ো লাইসেন্স তারা তৈরি করছিল এবং সেগুলি বিভিন্ন যে শহরের যে নিরাপত্তা রক্ষীদের যে কোম্পানি, বেসরকারি যে কোম্পানি রয়েছে সেখানে যারা কাজ করে নিরাপত্তা রক্ষীরা, তাদেরকে দেয়া হতো যাতে তাদেরকে কম টাকায় সেখানে নিযুক্ত করা যায়, এমনটাই সিআইডির দাবি। গোয়েন্দারা ধৃতদের থেকে প্রচুর নকল সরকারি সেল উদ্ধার করেছেন। এই ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদেরকে জেরা করে এই চক্রে আর কারা জড়িত সেই বিষয়টি জানার চেষ্টা করছে সিআইডির এসওজির আধিকারিকরা। ক্যামেরায় অসীমের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। কলকাতা পুরসভায় 19 ডিসেম্বর ভোট রয়েছে, তবে বাকি যে মেয়াদোত্তীর্ণ 111টি পুরসভা রয়েছে সেখানে ভোট কবে অবিলম্বে জানতে চায় কলকাতা হাইকোর্ট। আর সোমবার এ নিয়ে নির্দেশ দেবে আদালত।
19শে ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। রাজ্যের মেয়াদ ফুরোনো বাকি 111টি পুরসভায় ভোট কবে? এই প্রশ্নের জবাব মিলতে পারে সোমবার। পুরভোট নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় সেদিন নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট। নির্বাচনের ব্যাপারে যে প্ল্যান বারবার চাইছেন আদালত, আর কি সেই নির্বাচনের প্ল্যানের ব্যাপারটা কোথায়? বারবার তো রাজ্য সরকার আশ্বস্ত করছে যে প্ল্যান নিয়ে আসবে, কিন্তু এক একবার এক এক রকম ভাবে অন্য জিনিস বলা হচ্ছে, কোনো প্ল্যান দেওয়া হচ্ছে না যে বাকি পুরসভাগুলোর ক্ষেত্রে কি হবে, কবে ভোট হবে। শুক্রবার আদালতে চলে তীব্র বাকযুদ্ধ। রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব প্রশ্ন করেন, এখনো কেন 111টি পুরসভার ভোটের দিনক্ষণ জানানো গেল না? কলকাতায় পুরভোট করানোর পরেও কমিশনের কাছে বাড়তি ইভিএম থাকছে। সেই ইভিএম দিয়ে বাকি পুরসভায় ভোট করানো হচ্ছে না কেন? পুরভোটের দিনক্ষণ ঘোষণা করতে আর কত সময় লাগবে রাজ্য আর নির্বাচন কমিশনের? এদিন কমিশনের আইনজীবী জয়ন্ত মিত্র আদালতে সওয়াল করতে গিয়ে বলেন, 20,000 ইভিএম চেয়ে 7ই এপ্রিল জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দেয় রাজ্য নির্বাচন কমিশন। 10ই এপ্রিল জাতীয় নির্বাচন কমিশন জানায় তারা অপারগ। তারা এটাও বলে যে স্থানীয় নির্বাচনে ইভিএম দরকার নেই। বিজেপির দাবি পুরভোটে ভিভিপ্যাট ব্যবহার করতে হবে। এদিন আদালতে বিজেপির আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও পুরভোটে ভিভিপ্যাট ব্যবহার করছে না কমিশন। এই প্রসঙ্গে অন্যান্য রাজ্যে হওয়া স্থানীয় ভোটের উদাহরণ টেনে কমিশনের আইনজীবী পাল্টা বলেন, দেশের কোন রাজ্যেই স্থানীয় ভোটে ভিভিপ্যাট ব্যবহারের নজির নেই। শুনানি শেষে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে হাইকোর্ট জানতে চায় বাকি পুরসভাগুলিতে ভোট কবে করাতে চায় তারা। সোমবার এ নিয়ে নির্দেশ দিতে পারে আদালত। নিউজ 18 বাংলা। পুরভোট যত এগিয়ে আসছে তত প্রচারে জোর দিচ্ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। 14 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভা 14 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী অমল চক্রবর্তী, তার প্রচারে কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর। 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল চক্রবর্তীর সমর্থনে প্রচারে ভুবন বাদ্যকর। চুড়ি মালা দিয়ে মোবাইলে বোর্ডে ভাঙা দিয়ে বাদাম, মোবাইলে বোর্ডে গুলো 5 টাকা দাম, পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে চেন, দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেখো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। আয় বাদাম হাজে পালো মাথা ছিঁড়ে চুলে সিটি গলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বোর্ডে ভাঙা দিয়ে বাদাম। কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর তিনি অমল চক্রবর্তীর হয়ে প্রচারে 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি জমিয়ে প্রচার করছেন। তারই মধ্যে ভাইরাল গান কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর তিনি প্রচারে হাজির। বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেখো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। হবে না, বাদাম নেই। পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে চেন, দিয়ে যাবেন 5 টাকা দাম, পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে চেন, দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেখো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। স্যার, আপনি আজকে এসেছেন এবং অমল চক্রবর্তী ভোলাদার হয়ে আজকে প্রচার করছেন, সেটা কেমন অনুভূতি, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, আমারও মন ভরে যাচ্ছে যে আমি ভাবতে পারি নাই যে আপনাদের কাছে এইরকম যে আপনাদের কাছে দাঁড়াতে পারবো, আমার এটা কোনো দিন স্বপ্নেও ভাবিনি, তাই আমাকে খুব ভালো লাগছে। ভুবন বাবুকে আমি এনেছি এই কারণে, ভুবন বাবুকে কলকাতা কেউ চেনে না, এইখানে যারা আছে জিজ্ঞেস করতো কেউ চিনত। আজকে আমি এনেছি, আপনাদের মাধ্যমে আরো লোক চিনবে। আমি তো সেলিব্রিটি নিয়ে ঘুরছি না, উনি 5 টাকা করে বাদাম বেচে, কাঁচা বাদাম। বাদাম খাওয়া তো মানুষ ভুলে গেছে। আগে আমরা সিনেমা হলে, পার্কে, থিয়েটার হলে হাফ টাইমে গেলে একটু বাদাম টাদাম খেতাম, এখন সেই সব বন্ধ হয়ে গেছে। আমি আমার প্রচারে যাচ্ছি, ভুবনদারে যদি কিছু প্রচারে বাদাম বিক্রি হয়, দেখবেন অনেক ফাংশনের সময় লজেন বেচতে আছে, অনেকে বিস্কুট বেচে, চা বিক্রি করে। তাই আমি ভুবনদাকে বেছে নিয়েছি, আমার সঙ্গে পরিচিত হবে কলকাতা, বাদামও দাদার বিক্রি হবে। দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেখো আয় বাদাম হাজে পালো মাথা ছিঁড়ে চুলে সিটি গলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বোর্ডে ভাঙা দিয়ে বাদাম, মোবাইলে বোর্ডে গুলো 5 টাকা দাম, পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে চেন, দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেখো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু
কাঁচা বাদাম। বিদায় জেনারেল। পূর্ণ সামরিক মর্যাদায় বিদায় জানানো হলো ভারতের প্রথম সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে। একই সঙ্গে শেষকৃত্য সম্পন্ন হলো তাঁর স্ত্রী মধুলিকারও। বৃহস্পতিবার সকালে শেষবারের মতো কামরাজ মার্গের বাড়িতে কফিনবন্দি হয়ে শেষবার বাড়ি ফিরলেন জেনারেল। সঙ্গে স্ত্রী মধুলিকারও কফিন। 2 মেয়ে কৃতিকা আর তারিণী বিদায় জানালেন তাদের বাবা মাকে। কামরাজ মার্গের বাড়িতে ঢল। 3 বাহিনীর প্রধান শ্রদ্ধা জানালেন তাদের প্রিয় জেনারেলকে। শ্রদ্ধা জ্ঞাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শ্রদ্ধা জানাতে প্রয়াত জেনারেলের বাড়িতে যান তৃণমূল সাংসদরাও। ভারতের 3 বাহিনীর শীর্ষে থাকা জেনারেলকে শ্রদ্ধা জানান পৃথিবীর বিভিন্ন দেশের সেনাকর্তারাও। কামরাজ মার্গের বাড়ি থেকে দিল্লি ক্যান্টনমেন্টের ব্রাড স্কোয়ার গান ক্যারেজে জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গী হলেন অগুন্তি সাধারণ মানুষ, আর সঙ্গী হলেন মধুলিকা রাওয়াত। একসঙ্গেই শেষ যাত্রা। একই সঙ্গে বাবা মাকে বিদায় জানালেন 2 মেয়ে। 17 বার গান স্যালুট আর সেনার নিয়ম মেনেই হল শেষকৃত্য। সেনাপ্রধান পদ থেকে বিপিন রাওয়াতের অবসরের সময় তৈরি হয় সিডিএস পদটি। জেনারেল রাওয়াতই দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ। তাঁর মৃত্যুতে শেষ হল ভারতীয় সামরিক বাহিনীর এক অধ্যায়ের। নিউজ 18 বাংলা। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা জানি যে নবম থেকে দ্বাদশ পর্যন্ত স্কুল চলছে, ক্লাস চলছে, তবে সম্ভবত জানুয়ারি থেকে পুরো দমে স্কুল খুলে যাচ্ছে। সূত্রের খবর, আগামী বছরের শুরুতেই প্রথম থেকে অষ্টম শ্রেণীর ক্লাস চালুর কথা ভাবছে রাজ্য সরকার। কুড়ি মাস বন্ধ থাকার পর নভেম্বরে খুলেছে স্কুল। এখন ক্লাস হচ্ছে নবম থেকে দ্বাদশে, কিন্তু বাকিদের কবে থেকে? সূত্রের খবর, নতুন বছরের শুরুতেই শুরু হতে পারে স্কুলের অন্য শ্রেণীর ক্লাসও। জানুয়ারি থেকে ক্লাস শুরু হতে পারে প্রথম থেকে অষ্টম শ্রেণীর। কোভিড পরিস্থিতিতে অনেক পড়ুয়াই অনলাইন ক্লাস করতে পারেনি, পরপর 2 বছর পরীক্ষাও হয়নি। তাই রাজ্য সরকারের ভাবনা, প্রথমে আগের 2টি ক্লাসের সিলেবাস পড়ানো হবে, তারপর নতুন ক্লাসের পড়া। অর্থাৎ অষ্টম শ্রেণীর ছাত্রকে প্রথমে পড়তে হবে সপ্তম এবং ষষ্ঠ শ্রেণীর সিলেবাস। এর জন্য আলাদা বই দেওয়া হবে। 100 দিন পরে হবে পরীক্ষা, তারপর অষ্টম শ্রেণীর সিলেবাস পড়ানো শুরু হবে। আগের ক্লাসের পড়াগুলির রিভিশনের জন্যই রাজ্য শিক্ষা দপ্তরের এই উদ্যোগ। কিন্তু অনেকেরই প্রশ্ন, 100 দিন পুরনো ক্লাসের পড়াতেই চলে গেলে নতুন ক্লাসের সিলেবাস শেষ করা যাবে তো? এক্ষেত্রে শিক্ষা দপ্তরের যুক্তি, করোনাকালে পাঠ্যক্রম কমানো হয়েছে, তাই অসুবিধা হবে না। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। কয়েকদিন আগেই জাওয়াদ ধাক্কা মেরেছিল এই রাজ্যে। যদিও ঝড় নয়, বৃষ্টি হয়েছিল। চাষের ব্যাপক ক্ষতি হয়েছে তাতে। এতদিন বলছিলেন কৃষকরা, এবার সরকারি তথ্যও তাই বলছে। সরকারি খাতায় আলু থেকে ধান চাষ বিপুল ক্ষতির হিসেব। ঘূর্ণিঝড় থেকে উদার হয়েছিল জাওয়াদ। রাজ্যে শুধু নিম্নচাপের বৃষ্টি হয়েছে, কিন্তু অসময়ের বৃষ্টিতে কৃষকদের সর্বনাশ। নবান্ন সূত্রে খবর, বৃষ্টিতে রাজ্যে 2,36,835 হেক্টর জমিতে ধান চাষের ক্ষতি হয়েছে। 1,36,280 হেক্টর জমিতে আলু চাষের ক্ষতি। 69,718 হেক্টর জমি সর্ষে চাষ ক্ষতি হয়েছে। কৃষকদের মাথায় হাত। অনেক জায়গাতেই উঠছে ঋণ মকুবের দাবি। যেমন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা সমবায় সমিতির ম্যানেজারকে তালাবন্দি করে বিক্ষোভ দেখান কৃষকরা। সমবায় সমিতির আন্ডার থেকে লোন নিয়ে আমরা যে চাষবাস করে থাকি,